আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুক। সারা বাংলাদেশব্যাপী চলছে কোটা সংস্করণ আন্দোলন। কোটা একটি যৌক্তিক বিষয়, কোটা ছিল, আছে, থাকবে। কোটার সৃষ্টি পৃথিবীতে এই জন্য হয়েছিল যাতে পিছিয়ে থাকা মানুষদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে সমান পর্যায়ে আনা হয়। বর্তমান বাংলাদেশে যে কোটা সংস্কারের আন্দোলন চলছে সেটা সকল জাতিগোষ্ঠীদেরকে নিয়ে নয়, অনেক ধরনের কোটা বাংলাদেশে আছে। এর মধ্যে একটি কোটা নিয়ে সমালোচনা হচ্ছে বা আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিদেরকে যে কোটার মাধ্যমে যে ফেসিলিটিটা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই করেছেন, তাদের জন্য একটা ফেসিলিটি অবশ্যই এবং তাদের জন্য একটা সম্মান বাংলাদেশের মানুষের অন্তর অবশ্যই থাকবে, ছিল, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই কোটার মাধ্যমে তাদের নাতি বা আরও পরবর্তী প্রজন্মকে ফেসিলিটি দেওয়া কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক সেটা নিয়েই মূলত সরকার এবং জনগণের মাঝে কথা হচ্ছে। তো আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি না, আমি আসলে থলের বিড়ালের গল্প বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পিছনের গল্পটা কি। কোটা সংস্কার আন্দোলন আমরা দেখেছি, কোটা সংস্করণ বা কোটা বিষয়ের আলোচনা সমালোচনা সেটা আমাদের দেশের সৃষ্টির শুরুতেই, দেশে যখন ৭১ সালে জন্ম নিল তখন থেকে বিষয়টি আলোচনা, পর্যালোচনা এবং সংস্করণ হয়ে আসছে। গত 2018 সালে আমরা যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে একটা এরকম আন্দোলনের মাধ্যমে কোটা বাতিল, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সংসদে এটার বিল পাসের মাধ্যমে এবং সকল সিস্টেমের মাধ্যমে আন্দোলনটাকে থামিয়ে দিয়েছিলেন। প্রশ্ন উঠতেছে যে 2024 সালের মাঝামাঝি বা শেষের দিকে এসে কেন এই বিষয়টি নিয়ে এত উত্তাল হচ্ছে, এটা কেন হচ্ছে? এর উত্তর হচ্ছে আসলে থলের বিড়ালের গল্প। এখানে বর্তমান সময়ে বা আজকের কোটা সংস্কার আন্দোলনে কেন ছাত্ররা মাঠে নামলো বা কেন এই আন্দোলনটি হচ্ছে, এর পিছনের গল্পটি হচ্ছে আমরা সম্প্রতি কিছুদিন আগে দেখেছি যে আবেদ আলী সাহেব উনি কিছু প্রশ্ন ফাঁস করেছেন। বাংলাদেশের তো একটা সিস্টেম এটা হয়ে দাঁড়িয়েছে যে একটি ইস্যু শেষ নেই বাংলাদেশে, কিন্তু একটি ইস্যুকে আরেকটি ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া হয়। সেটা তো আমরা সম্প্রতি সবসময় দেখছি। তো এই আবেদ আলী সাহেব যিনি প্রশ্ন ফাঁস করেছেন, হঠাৎ করেই 2018 সালের স্থগিত কোটা হাইকোর্ট কেন এটাকে অবৈধ ঘোষণা করলেন বা হাইকোর্ট কেন এই কোটা সংস্কার বাতিলের কোটা সংস্কারের যে ব্যাপারে যে রায়টা হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করলেন এবং কোটা থাকবে এই সংক্রান্ত রায়টি হঠাৎ করে তিনি আজকে কেন দিলেন? এটার মূল গল্প যেটা হচ্ছে, এগুলো হচ্ছে একটি সমীকরণে ভুল হতেই পারে, স্বাভাবিক। যদি আমাদের সমীকরণে ভুল হয় অবশ্যই আমাকে বিষয়টা বুঝিয়ে দিবেন। সমীকরণটা হচ্ছে যে সরকার যখন আমাদের লাস্ট বিসিএস যাদেরকে নেওয়া হয়েছে এবং আবেদ আলী সাহেব যতদিন যাবৎ এই প্রশ্ন ফাঁস বা প্রশ্ন দেওয়া নেওয়ার আয়োজন করছেন, উনি মানুষকে বিসিএস পরীক্ষার্থীদেরকে প্রশ্ন দিয়ে থাকতেন, সহযোগিতা করে থাকতেন। তো সম্প্রতি আবেদ আলী সাহেব উনি বলেছেন যে আমি সব কিছু বলে দিয়েছি, মানে আমি সব কিছু স্বীকার করে দিয়েছি কার মাধ্যমে প্রশ্ন। উনি একজন ড্রাইভার ছিলেন, তো ড্রাইভারের পক্ষে কিভাবে বিসিএস এর প্রশ্ন ফাঁস হওয়া সম্ভব? উনি সব কিছু বলে দিয়েছেন, তাকে কে বা কারা প্রশ্ন দিয়েছেন বা তিনি কাদের কাছে বিক্রি করেছেন। বিসিএস পরীক্ষার্থীদেরকে এ যাবৎ তিনি যতগুলো প্রশ্ন সাপ্লাই করে আসছেন, এই প্রশ্নগুলো সংগ্রহ করে যারা পরীক্ষা দিয়েছেন তারা তো অবশ্যই মনে করি ভালো রেজাল্টে বা ভালো সরকারি কোনো পদে তারা আছেন, স্বাভাবিক। কারণ যারা প্রশ্ন পাননি তারা বিসিএস পরীক্ষায় যেভাবে ফলাফল করেছেন বা যে মাত্রায় উত্তীর্ণ হয়েছেন তার চেয়ে বরং যারা প্রশ্ন দেখে অ্যান্সার করেছেন বা প্রশ্নগুলো আগে থেকে জেনে সেগুলো নিয়ে পড়াশোনা করে যারা প্রশ্ন দিয়েছেন তারা অবশ্যই সিরিয়ালে আগের দিকে থাকার কথা। তো স্বাভাবিকলি তারা এখানে হয়তো ছিল এবং তারা বর্তমান সময়ে যেহেতু ভালো রেজাল্ট করেছেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা আসীন হয়েছে। এবং সম্প্রতি যেহেতু আবেদ আলী সাহেব উনি বলে দিয়েছেন যে আমি সব স্বীকার করে ফেলেছি, যে কীভাবে বিসিএস এর প্রশ্নগুলো উনি পেলেন, কে বা কারা তাকে প্রশ্ন দিল এবং তিনি এই প্রশ্নগুলো কাদেরকে সাপ্লাই করলেন এবং তারা এখন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারের কোন পদে বা কীভাবে আছেন, এটা এগুলো যখন তিনি স্বীকার করে ফেলেছেন তখন সরকার চিন্তা করলেন যে আমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের স্বাভাবিকলি তাদের নামে এই প্রশ্নগুলো উঠবে, যে যারা প্রশ্ন দেখে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএসে এখন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের নামই আবেদ আলী সাহেব বলে দিয়েছেন। তো এই শক্ত ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার এই 18 সালে সম্পূরকভাবে শেষ হওয়া কোটার যে সিদ্ধান্ত সংসদে আমরা দেখলাম সেটাকে আবার হাইকোর্টের মাধ্যমে বাতিল ঘোষণা করে একটা
রাজপথে একটা উত্তাপ সৃষ্টি করলেন। এগুলো আমি মনে করি যে বর্তমান যে কোটা আন্দোলন হচ্ছে অবশ্যই এই কোটা যৌক্তিক এবং আন্দোলনকারীদের পাশে অবশ্যই আছে, তবে এই পুরো আন্দোলনটাই সরকার নিজেই এই ইস্যুটি তৈরি করেছেন এবং সরকার নিজেই এটাকে হ্যান্ডেল করবেন। আমরা যদি একটু অতীত ইতিহাসে দেখি, ৭১ থেকে যদি শুরু করি, তাহলে ৭১ সালে একটা দল বাংলাদেশ সৃষ্টির বিপক্ষে ছিলেন। আমরা দেখেছি বর্তমান সরকার ওই বিপক্ষী দলের সাথে জোট করে সরকারে এসেছিলেন এবং আমরা সর্বশেষ যখন দেখলাম যে সেই যাদের সাথে জোট করে রাজাকার উপাধি পাওয়া, যাদের সাথে জোট করে তিনি সরকারে আসলেন, তারা যখন আবার বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নিলেন, তখন তিনি যখন সর্বশেষ ২০০৮-এ সরকারে আসলেন, আসার পরে তাদেরকে দূর করার বা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার একটা প্ল্যানিং তিনি নিলেন এবং জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়ার তিনি একটা প্ল্যানিং করলেন। যখন ফাঁসির এই প্ল্যানিংটা হলো, তখন স্বাভাবিকলি কূটনৈতিক একটা রাষ্ট্র যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে কূটনৈতিক পদ্ধতিতে চলে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কথোপকথন বা বিভিন্ন ধরনের আবেদন আসছিলেন যে ফাঁসি দিবে কি দিবে না বা ফাঁসি দিতে পারবেন, এই টাইপ কোনো কিছু আসলেন। তখন বর্তমান সরকার উনি চিন্তা ভাবনা করলেন যে অবশ্যই যেহেতু উপর থেকে একটা নিষেধাজ্ঞা বা ফাঁসি না দেওয়ার একটা আসছে, তো এদেরকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি একটা ইস্যু তৈরি করলেন যে আপনার শাহবাগে কিছু ইসলাম বিদ্বেষী বা কিছু নাস্তিক মহলের কিছু লোকদেরকে শাহবাগে তিনি অবস্থান করতে দিলেন যে তোমরা আন্দোলন করবে এই লক্ষ্যে যে আমরা রাজাকার বা দেলোয়ার হোসেন সাইদি বা আপনার যাদেরকে ওই যে ৫ জনকে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ফাঁসি চাই বা তাদেরকে রাজাকার এই ইয়াতে তোমরা আন্দোলন করবে। তৎকালীন সময় সরকারের প্ল্যানিং কিন্তু এতটুকুই ছিল যে উপর মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে এদেরকে ফাঁসি না দেওয়ার জন্য, কিন্তু এখানে সরকার এদেরকে এখানে আন্দোলন করাচ্ছে এবং উপর মহলকে তারা এটা ফোকাস করতে চাইছিলেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে ফাঁসি দেওয়ার কথা বলছেন। কিন্তু যেহেতু নাস্তিকদেরকে এখানে আনা হয়েছিল, তো নাস্তিকরা রাজাকারদের বা জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে বলতে বলতে একসময় রাসূল সাল্লাল্লাহু বা তাদের যে চিরাচরিত যে অভ্যাস যে ইসলামী নিয়ম কানুন বা ইসলামের যে বা সকল উলামায়ে কেরাম বা টুপি সুন্নতধারী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি শুরু করলেন। তো জামাত ইসলামকে ফাঁসি দেওয়ার নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সরকার একটা প্ল্যানিং করলেন। ওই প্ল্যানিংয়ে গুড়ে বালি হয়ে গেল। তারা সরাসরি ওই রাজাকারদের রাজাকার নিয়ে তো বললেনই, সাথে সাথে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি শুরু করলেন। তো সেই সুবাদে জন্ম নিল হেফাজতে ইসলামের কার্যক্রম। তো হেফাজতে ইসলাম যখন কার্যক্রম করেন, হেফাজতে ইসলাম মূলত তাদের সকল কার্যক্রম পরিচালনা করেছিলেন ওই শাহবাগে নাস্তিকদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান ছিল না। তো নাস্তিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর নাস্তিকদেরকে সরকার বসিয়েছিলেন, আর সরকারের প্ল্যানিং ছিল জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া। তো সেই ক্ষেত্রে হেফাজতে ইসলামের সাথে সরকারের সাথে একটা সংঘর্ষ হয়ে গেল বা সরকারের সাথে একটা ঝামেলা হয়ে গেল। তারপরে সরকার সেটাকে কঠোর হস্তে দমন করেছেন। আপনারা দেখেছেন 13 সালে আপনারা 5 মে রাতের ঘটনা আপনারা সকলে জানেন। এভাবে সমাধান করার পর যখন সকলেই সরকারের প্রতি খুব প্রকাশ করলেন বা সরকারকে ঘৃণা করতে শুরু করলেন, তখন কওমি মাদ্রাসা বা হেফাজত ইসলাম যেহেতু কওমি মাদ্রাসা কেন্দ্রিক পরিচালিত বা এদের ছাত্রদের দ্বারাই বিষয়টা পরিচালিত, তাদেরকে একটা সনদ দেওয়া বা তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া বা তাদের মাদ্রাসাগুলোকে সরকারি ফেসিলিটিস দেওয়ার যে প্ল্যানিং সেটা তারা করলেন। যার ফলশ্রুতিতে যা দাঁড়ালো সেটা হচ্ছে বুগিজুগি হুজুরদেরকে একটা বুঝ দেওয়া হলো এবং 13 সালে ইসলামিক যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে হয়রানির শিকার করা হলো, অনেকে হত্যা করা হলো। এইভাবেই বিষয়টা ধামাচাপা পড়ে গেল ইস্যুর মাধ্যমে। তো এখানেও বিষয়টি এমনই, বর্তমান প্রাইম মিনিস্টার গতকালকেও একটা বক্তব্য দিয়েছেন বা আগেও তিনি রাজাকার বা এখানে তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা ফেসিলিটি পাবে না, তো রাজাকারের সন্তানরা ফেসিলিটি পাবে, এই টাইপের একটা কিছু তিনি বললেন, যেটা আরও উস্কে দিয়েছে ছাত্র জনতাকে। এখানে তার বক্তব্যটা প্রমাণ হয় যে 2 শ্রেণীর লোক বর্তমান বাংলাদেশে, হয়তো রাজাকারের সন্তানরা বসবাস করছেন, নয়তো মুক্তিযুদ্ধের সন্তানরা বসবাস করছেন। তো মুক্তিযুদ্ধের সন্তানদেরকে রাষ্ট্র ফেসিলিটি দিবে আর রাজাকারের সন্তানদেরকে ফেসিলিটি দিবে না। তো যাক, এটা হচ্ছে অন্য ইস্যু। আমি মূলত পিছনের গল্পটা বললাম। আর বর্তমান সরকার কেন এত ছাত্র জনতার বিপক্ষে গিয়েও অল্প কিছু মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ নিলেন, এটার মূল কারণ হচ্ছে যে লক্ষ কোটি জনগণ বা বাংলাদেশে 20 কোটি মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে গুটি কয়েক সংখ্যক লোক।
তো রাষ্ট্র পরিচালনা করার জন্য অল্প কয়েকজন লোক হলেই চলে। তো সরকার যদি অল্প কয়েকজন লোকের পক্ষ অবস্থান নিয়ে বা তাদের ফেসিলিটিস দিয়ে যদি তার বিভিন্ন পদে আনতে পারেন এবং সকল ছাত্র জনতা বা অন্যান্য মেধাবীরা যদি এখানে চান্স না পায়, তাহলে সরকারের কিছু যায় আসে না। এজন্য সরকার বৃহত্তর ছাত্রের বিপক্ষে গিয়ে ক্ষুদ্রতম একটা গোষ্ঠীর পক্ষ অবস্থান নিয়েছেন। কারণ সরকার সবসময় চেষ্টা করে, যেহেতু উনি জানেন যে উনি বৈধ সরকার নন, উনি এই পর্যন্ত কত ধরনের অপকর্ম বা কত ধরনের রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী কাজ উনি করেছেন সেটা উনি জানেন। তো তাকে সরকারে টিকে থাকতে হলে তার নিজস্ব লোক যারা, এদেরকে সরকারের প্রতিটা পদে পদে তিনি বসাতে চান। এবং ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধাদের আসলেও যারা মুক্তিযোদ্ধার নামে বিসিএসে যারা চান্স পাচ্ছে, এরা সবাই যে আসলে মুক্তিযোদ্ধার সন্তান বা তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধা যারা ছিলেন সবাই যে ফেসিলিটিটা পাচ্ছে বিষয়টা এমন না। অল্প কিছু মানুষ, এখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে দিয়ে তিনি মূলত বিসিএসে, যেহেতু সরকারের লোকজন থাকে বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে বা যারা উত্তীর্ণ হয়, তারা সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে অবস্থান নিয়ে থাকে। তো সরকার সবসময় নিজের গুরুত্বপূর্ণ পদকে শক্তিশালী করবেন, শক্তিশালী করার মাধ্যমে তিনি তার যে অবৈধ ক্ষমতা সেটাকে দখল করে রাখবেন, এটাই হচ্ছে তার প্ল্যানিং। এজন্য সরকার অবশ্যই ক্ষুদ্র যে কিছু লোক রাষ্ট্র পরিচালনা করার জন্য তার দুপাশে কাজ করবে, তাদের পক্ষে কথা বলবেন এবং তাদেরকে নিয়ে কাজ করবেন। এবং যেহেতু বিষয়টা এত কঠিন পরিবেশে গড়িয়েছে, তো সরকার দেখবেন একটা ভুগিযুগি, যেমন 13 সালে হেফাজতে ইসলামকে নিধনের পরে 18 সালে এসে বা তাদেরকে একটা ভুগিযুগি বুঝ দিয়েছেন, বর্তমান কোটা আন্দোলনকারীদেরকেও এভাবে একটা ভুগিযুগি বুঝ দিয়ে বিষয়টাকে সমাধান করবেন। জাস্ট এতটুকুই। তবে থলের গল্প, বিসিএসে যারা হচ্ছে প্রশ্ন পেলেন বা প্রশ্ন ইয়ার মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা বিসিএসের বিভিন্ন পদে গেলেন বা সরকারের বিভিন্ন দায়িত্ব তা যারা করছে, তাদেরকে মূলত ধামাচাপাটা এখান থেকে হয়ে গেল। এই হচ্ছে আজকের আমার টপিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং মাটি ও মানুষ মানচিত্রকে ভালোবাসার এবং চেনার তৌফিক দান করুক। বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।